মুম্বাই 2008 সালের এক রাত টিভি ইন্ডাস্ট্রির এক নামি দামি মানুষ নিখোঁজ হয়ে যায়। কোনো চিহ্ন নেই, কোনো ক্লু নেই। আর পুলিশ সেই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে গিয়ে বের করে আনে এমন এক সত্য যা শুনলে আপনাদের পায়ের থেকে মাটি সরে যাবে। একটা সম্পর্ক, একটা সন্দেহ আর এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম আরেকটি ভয়ঙ্কর মার্ডার মিস্ট্রি এপিসোডে। শুরু হয় এক মিসিং কমপ্লেন থেকে। নিখোঁজ হওয়া ব্যক্তি নীরাজ গ্রোভার। 7 মে 2008 পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তারপর বেরিয়ে আসে একটা অদ্ভুত তথ্য। নীরাজের ফোনের শেষ লোকেশন ছিল মুম্বাইয়ের মালাদ এলাকার একটি ফ্ল্যাটে। আর সেই ফ্ল্যাটটি ছিল স্ট্রাগলিং অ্যাক্ট্রেস মারিয়া সুসাইরাজ। আর কল রেকর্ড ভালোভাবে চেক করার পর এই একই নাম বেরিয়ে আসে, মারিয়া সুসাইরাজ। পুলিশ ভাবে কোনো তো কানেকশন আছে, তাই তারা ডিরেক্ট মারিয়ার ফ্ল্যাটে না গিয়ে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা শুরু করে যে নীরাজকে কি দেখা গেছে এই ফ্ল্যাটে। তখন দুজন বলেছিল ওই রাতে নীরাজ এসেছিল কিনা বলতে পারবো না, কিন্তু সেই রাতে ফ্ল্যাট থেকে খুব জোরে ঝগড়ার শব্দ শুনেছিলাম। আরেকটি বড় কথা, সেই ঘর থেকে দুজন পুরুষেরও গলা শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল খুব রেগে কথা বলছে। ওয়াচম্যান বলেছিল মারিয়া ম্যাম 2 থেকে 3 দিন ধরে ফ্ল্যাট থেকে বের হয়নি, শুধু একটি মানুষ বারবার দেখা করতে আসে। আর মারিয়া ম্যাম ওই সেই ব্যক্তির সাথে 7 মে রাত 1টার সময় বেরিয়েছিল। পুলিশ এতটুকু শিওর হয়ে যায় মারিয়া ও সেই ব্যক্তি কিছু একটা লুকানোর চেষ্টা করছে। পুলিশের পর আর দেরি না করে মারিয়ার ফ্ল্যাটে চলে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখানে তারা কয়েকটি জিনিস লক্ষ্য করে: মারিয়ার নার্ভাসনেস, কথা বলতে গিয়ে আটকে যাওয়া আর মেঝেতে অর্ধ মুছে ফেলা লাল দাগ। পুলিশ মারিয়াকে বলে যে আমরা শুধু নর্মাল ইনভেস্টিগেশন করতে এসেছি, যে নীরাজের নিখোঁজ হওয়ার আগে সে কি এসেছিল বা দেখা করেছিল আপনার সাথে। মারিয়া বলেছিল, না, আমার শরীর তো খারাপ 3 থেকে 4 দিন ধরে, তাই আমি শুটিং সেটে যেতে পারিনি, তাই নীরাজের সাথে আর দেখাও হয়নি। পুলিশ পুরো কনফার্ম হয়ে যায় মারিয়া এখানে মেন। পুলিশ বলে আপনার ফোন নম্বরটা একটু দেবেন, যখন কোনো দরকার পড়বে আপনাকে কল করে জিজ্ঞাসা করে নেব। পুলিশ মারিয়ার নম্বর ট্রেস করে, কল রেকর্ড বের করে খুঁজে পায় একটি নম্বরে বহুবার কল গিয়েছিল। সেই ব্যক্তির নাম এমিল জেরম ম্যাথিউ। পুলিশ সব এভিডেন্স তারপর কল রেকর্ড নিয়ে চলে যায় মারিয়ার ফ্ল্যাটে তাকে জেরা করতে। পুলিশ এক এক করে যখন মারিয়াকে সব কল রেকর্ড, লাস্ট লোকেশন দেখায়, তখন মারিয়া বলে নীরাজ এসেছিল কিন্তু 10 মিনিটের মধ্যে চলে যায়। তখন পুলিশ বলে আপনার কল রেকর্ডে এক ব্যক্তির নাম্বার বারবার পাওয়া গেছে, তাও আবার 8 মে সকাল থেকে। তার সাথে আপনার সম্পর্কটা কি? মারিয়া জানায় সে মারিয়ার বয়ফ্রেন্ড। কিন্তু এমিলকে যখন ডাকার কথা বলা হয়েছিল বা ফোন করা হয় তাকে, তখন তাকে আর ফোনে পাওয়া যায় না। এমিল ফিরে যায় তার কর্মস্থলে, কারণ সে ছিল ইন্ডিয়ান নেভির একজন অফিসার। সে যায় কোচির নাভাল বেসে। এমিল ভেবেছিল যদি সে মুম্বাই থেকে দূরে চলে যায় তাহলে কেউ তাকে সন্দেহ করবে না, আর এটাই ছিল তার বড় ভুল। এমিলকে কোচি থেকে ধরে আনা হয়, তারপর দীর্ঘ জেরা করা হয়। মারিয়ার স্টেটমেন্ট ছিল এমিল সেই রাতে মারিয়ার ফ্ল্যাটেই এসেছিল, আর এমিলের স্টেটমেন্ট ছিল সে মারিয়ার ফ্ল্যাটে যায়নি। তারপর পুলিশ শুরু করে রিপিটেড ইন্টারোগেশন। লাস্টে এমিল ভেঙে পড়ে আর সে পুরো ঘটনা খুলে বলে। নীরাজ গ্রোভার স্বপ্নের শহর মুম্বাই এসেছিল কাজের জন্য 2002 সালে। তিনি মূলত টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা ভেবে এসেছিল, আর তিনি কাজও পেয়েছিল। তার মূলত কাজ ছিল অফ স্ক্রিন রিলেটেড। আসলে তিনি ছিলেন টিভি এক্সিকিউটিভ। তার আন্ডারে ছিল টিভি শো ডেভেলপ করা, কাস্টিং করা। ভালোই চলছিল প্রথমত। তার কাজ ছিল কন্টেন্ট কাস্টিং, প্ল্যানিং। কাজ করে 5 বছরের মধ্যে তার কেরিয়ার প্রায় সেট হয়ে গেছিল। 2007 সালের দিকে নীরাজের সেটে অডিশন হতো, নানান মডেল আসতো। ঠিক এইভাবে নীরাজের সাথে এক মডেলের সাক্ষাৎ হয়, তার নাম মারিয়া সুসাইরাজ। আর মারিয়া সেটে একটা ছোট কাজ পেয়ে যায়। এইভাবে রোজ সেটে দুজনে দেখা হতে থাকে। নীরাজের ওপরে ছিল বড় দায়িত্ব কাস্টিংয়ের, সেটা মারিয়া বুঝে গিয়েছিল। মারিয়া এটাও জানতো টিভি ইন্ডাস্ট্রিতে বড় নাম হতে হলে নীরাজকে সাহারা করতে হবে। তাই মারিয়া নীরাজের কাছে যেতে থাকে। প্রথম দিকে নীরাজ ও মারিয়া ছিল বন্ধুর মতো। মারিয়া বুঝতে পারলো যে নীরাজের সঙ্গে শুধু বন্ধুত্বের সম্পর্ক থাকলে নীরাজ তাকে কাজ দেবে না, আর এটা হলে তার স্বপ্ন থেকে যাবে। তাই মারিয়া নীরাজকে প্রেমের জালে ফাঁসাতে শুরু করে, আর মারিয়া সফল হয়। নীরাজ তাকে ভালোবাসতে শুরু করে। এই কারণে মারিয়া শো পেতে শুরু করে। কিন্তু মারিয়ার জীবনে এই অধ্যায় ছাড়া ছিল আর একটি অধ্যায়, এমিল জেরম ম্যাথিউ। এই ব্যক্তি কে ছিল, তার কি ভূমিকা ছিল মারিয়া ও নীরাজের মাঝে, তার জন্য দেখতে হবে চ্যাপ্টার 2। এমিল জেরম ম্যাথিউ ছিল একজন ইন্ডিয়ান নেভি অফিসার। হ্যাঁ, প্রশ্ন হলো এমিল
কে হয় মারিয়ার। এমিল ছিল মারিয়ার বয়ফ্রেন্ড। মারিয়া ও এমিলের 2 থেকে 3 বছরের সিরিয়াস রিলেশনশিপ ছিল। দুজনই ভবিষ্যতে বিয়ের কথা ভেবেছিল। কিন্তু মারিয়া তাহলে কি দুজনের সাথে চিট করছিল? না, মারিয়া নীরাজকে খালি ইউজ করছিল। মারিয়ার স্বপ্ন ছিল বড় নাম করবে টিভি ইন্ডাস্ট্রিতে, আর এমিল ছিল নেভি অফিসার, বেশিরভাগ সময় পোস্টেড ছিল। এই দূরত্বকে কাজে লাগিয়ে মারিয়া হতে চেয়েছিল নামি দামি অ্যাক্ট্রেস। কিন্তু আস্তে আস্তে মারিয়াও নীরাজকে ভালোবাসতে শুরু করে, আর এই ভালোবাসার আড়ালে মারিয়া এমিলকে ইগনোর করতে শুরু করে। কিন্তু এমিল ভাবে মারিয়ার সাথে তো আমার 2 থেকে 3 বছরের রিলেশন, মারিয়া এমনটা কোনোদিনও করবে না। এইদিকে এমিল মারিয়ার সাথে 7 মাস ধরে দেখা করেনি। তো এমিল ভাবে যে একটা সারপ্রাইজ প্ল্যান করা যাক। হুট করে একদিন মারিয়ার সাথে দেখা করব আর তাকে গিফট দেব। একদিন 6 মে 2008 রাত 8টার সময় নীরাজ মারিয়ার সাথে দেখা করার জন্য মালার মুম্বাই ফ্ল্যাটে আসে, যেখানে মারিয়া থাকতো। সেই দিন দুজন একসাথে সময় কাটাচ্ছিল। কিন্তু ঠিক 1 ঘন্টা পরে কেউ এসে ডোরবেল ক্লিক করলো। মারিয়া দরজা খোলা মাত্র এমিল দেখতে পায় নীরাজকে ও মারিয়াকে একসাথে। তারপর এমিল মারিয়াকে জিজ্ঞাসা করে, কি হচ্ছে এখানে? মাঝখানে পড়ে যায় মারিয়া। এরপর শুরু হয় কথা কাটাকাটি। সেই মুহূর্তে নীরাজ জানতে পারে এমিল মারিয়ার বর্তমান বয়ফ্রেন্ড। দুজনের কথা কাটাকাটিতে এমিল পুরো মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। সে ছুটে যায় কিচেনে, আর সেখান থেকে একটা ছুরি দিয়ে দ্রুত আঘাত করে নীরাজকে। এই কয়েক সেকেন্ডের আঘাতে নীরাজের মৃত্যু ঘটে। রাগের মাথায় করা ভুল বুঝতে পারে এমিল। মারিয়া বলে, এবার কি করব নীরাজের মৃতদেহ? এটা যদি সবার সামনে চলে আসে, আমাদের দুজনের কেরিয়ার প্রায় শেষ। তারপর দুজন ঠিক করে মৃতদেহ লুকানোর সেই নোংরামো কাজ। রান্নাঘর থেকে আনা হয় এক ধারালো অস্ত্র আর একটি ব্যাগ। তারপর নীরাজের মৃতদেহ ছোট ছোট টুকরো করে কেটে ফেলে এমিল ও মারিয়া। এগুলো কাটতে প্রায় সময় লেগে যায় 5 ঘন্টা। তখন রাত 1টা। সেই টুকরো করা দেহের অংশ ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয় এক নির্জন জঙ্গলে, আর সেখানে নীরাজের দেহের অংশ পুড়িয়ে ফেলা হয়। এই স্বীকারোক্তি শুনে এমিল জেরম ম্যাথুয়ের ক্ষেত্রে কোর্ট বলে, এটা প্রি প্ল্যান্ড মার্ডার প্রমাণ হয়নি। ঝগড়ার সময় রাগের মাথায় ঘটনাটি ঘটে, তাই তাকে কালপেবল হোমিসাইড 304 ধরা হয়। এমিলকে দেওয়া হয় প্রায় 10 বছরের কারাদণ্ড। মারিয়ার ক্ষেত্রে কোর্ট দেখে সে খুন করেনি, কিন্তু প্রমাণ লুকাতে সাহায্য করেছে, তাই তাকে দেওয়া হয় প্রায় 3 বছরের জেল। এই ঘটনাটির আসল দোষী কে, নীরাজ না মারিয়া? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এমনই মার্ডার মিস্ট্রি জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।